অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক সামান নোটিশ তিনি এড়িয়েছেন, হাজিরা এড়াচ্ছেন। অভিষেকের গ্রেপ্তারি কি তাহলে এখন সময়ের অপেক্ষা? বিমানবন্দর থেকে অভিষেককে গ্রেপ্তার করা হতে পারে কি, এই প্রশ্ন উঠছে। শৈজাল কাণ্ডের তদন্তে এখন তৎপর সিআইডি। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সিআইডির একটা মৌখিক কথা হয়েছে, যোগাযোগ। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সিআইডি, উড়ানের সময়সূচি জানতে চেষ্টা করেছে, যোগাযোগ করেছে। এদিকে আজ হাইকোর্টে শুনানির তালিকায় নেই অভিষেকের এই মামলা। আদালতে কোনো রক্ষা কবচও নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 বার সিআইডির তলব এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট ক্যামাক স্ট্রিটের তৃণমূল কার্যালয়ে পৌঁছায় সিআইডি। বিমানবন্দর নাম লিখে তাহলে গ্রেফতারি, এই জল্পনা তৈরি হয়েছে। আজ সকাল থেকে এদিকে আমাদের নজর রয়েছে। আর একটু বিস্তারিত জানার চেষ্টা করবো, প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, এর আগেও সকালে যখন আমরা কথা বলছিলাম তখন এই বিষয়গুলো, কারণ মৌখিকভাবে উড়ানের সূচি নিয়ে সিআইডি কর্তারা জানতে চেয়েছেন বিমানবন্দরের সঙ্গে, বিভিন্নভাবে রক্ষা কবচ নেই, শুনানি বা সামানও বারবার এড়িয়েছেন। তাহলে কি প্রতি পদে পদে বিপদ বাড়ছে অভিষেকের? অভিরূপা রয়েছেন আমার সঙ্গে। বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই সিআইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যেই পর্যালোচনা করতে শুরু করেছেন। কিন্তু যেটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়, সিআইডির আধিকারিকরা গতকালকেই কলকাতা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফ্লাইট শিডিউল, অর্থাৎ তিনি কোন ফ্লাইটে করে বাইরে গিয়েছেন, কোন ফ্লাইটে তিনি ফিরতে পারেন, আদৌ তিনি ফ্লাইটের তার শিডিউল কোনো হয়েছে কিনা, এই বিষয়গুলো মানে মৌখিক একটা ভার্বালি কথাবার্তা তারা কিন্তু সেরে ফেলেছেন কলকাতা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে। যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে এখনো পর্যন্ত কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ফ্লাইট শিডিউল তারা পাননি। ফলে এক প্রকার তারা নিশ্চিত হচ্ছেন যে আজকে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরছেন না কলকাতায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কলকাতায় ফেরেন তাহলে সিআইডির তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হবে? এক হতে পারে তাকে এয়ারপোর্ট থেকেই প্রথমে তাকে ইন্টারাপ্ট করা হতে পারে। অন্যদিকে আরেকটা বিষয় হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ফিরলে তার বাড়িতে পৌঁছতে পারেন তদন্তকারী আধিকারিকরা, যেহেতু তিনি একবারও হাজিরা দেননি। আরেকটা বিষয় হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরলে তাকে ফের নোটিশ দেওয়া হতে পারে। ফলে এই সম্ভাবনাগুলি উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে গ্রেপ্তারির যে শঙ্কা, সেটাও কিন্তু একেবারে যে এড়িয়ে দেওয়া যাচ্ছে না, এই কথা বলাই বাহুল্য। কারণ আমরা দেখেছি রাত্রি পালা বদলের পর একাধিক কেস, যেগুলি পুরনো মামলা রয়েছে, সেই পুরনো মামলার কেসগুলোতেও একই রকম ভাবে পুলিশ ধরপাকড় শুরু করেছে, বিভিন্ন ইনভেস্টিগেটিং এজেন্সি ধরপাকড় শুরু করেছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই বিধানসভায় শৈলজালিয়ার কাছে তার যে অন্যথা হবে না, এটা খুব একটা অসম্ভব নয়। মানে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা এখন অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ভবানী ভবনে সিআইডির আধিকারিকরা গতকালকেই এক প্রস্থ মিটিং করেছেন, তারা কলকাতা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথাও বলেছেন। এবার পরবর্তীকালে বিষয়টা সময় সাপেক্ষ যে কোন দিকে গড়ায় এই গোটা বিধানসভার শৈলজাল কাণ্ডে সিআইডির তদন্ত প্রক্রিয়া সন্নিষ্ঠ। একেবারেই অভিরূপা, আপাতভাবে ধন্যবাদ জানাচ্ছি অভিরূপা সাহা ছিলেন। আরও একবার যে আপডেট আমরা পেলাম, কারণ সিআইডির নোটিশ মামলায় এখনো পর্যন্ত বিভিন্নভাবে দেখা গেল, গতকাল পর্যন্ত যে টাইমলাইন ছিল, ডেডলাইন ছিল বিকেল 5টা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় চাইলেন। তিনি দিল্লিতে রয়েছেন, কলকাতায় নেই, তাই তিনি হাজিরা দিতে পারছেন না। আবারও সময় চাইলেন, এদিকে আদালতের দ্বারস্থ হয়েছেন, রক্ষা কবচ চেয়েছেন। সেই মামলা আজও তালিকায় নেই আদালতে। কিন্তু প্রশ্ন উঠছে আজকে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সিআইডির মৌখিকভাবে এই যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ, কী কী দিক রয়েছে, অনেকগুলো প্রশ্ন। কারণ বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে হঠাৎই যোগাযোগই বা কেন, এবং সবথেকে বড় কথা উড়ানের সময়সূচি জানতে চেয়েছেন সিআইডি কর্তারা, সবটাই অন্তত মৌখিকভাবে। তাহলে কি অভিষেকের গ্রেপ্তারি এখন সময়ের অপেক্ষা? কী কী দিক থাকছে? আমরা সরাসরি এই মুহূর্তে নিউজরুমে আমরা যাব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব। নজরুল সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। এবং এই যে দিকগুলো উঠেছে, এখনো পর্যন্ত 3 বার সামান এড়ালেন, হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, একের পর এক সময় চাইছেন। এদিকে সিআইডি আজ বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে উড়ানের সময়সূচি নিয়ে কথা বলেছেন, সবটাই জানতে চেয়েছেন মৌখিকভাবে। আপনি কোন কোন দিক এখনো রয়ে গিয়েছে বলে মনে করছেন, কি বলবেন? দেখুন, অভিষেক ব্যানার্জিকে যে ডাকা হয়েছিল 3 বার, ডাকার পরেও আসেননি। তার থেকে বড় কথা হচ্ছে যে তিনি অসুস্থতার জন্য ভবানী ভবনে আসতে পারেননি, কিন্তু তিনি দিল্লি চলে গিয়েছেন।
অতএব তার চুক্তি গ্রাহ্য নয়। এরপরে 3 বার ডাকার পর সিআইডি কর্তৃপক্ষ ঠিক করবে যে তাকে আবার ডাকবেন না তাকে গ্রেপ্তার করে নেবেন। তারা গ্রেপ্তার করতেই পারেন, মানে 3 বার ডাকার পরও যখন তিনি আসেননি। আর হাইকোর্টে তিনি গিয়েছেন, হাইকোর্টে তিনি যেতেই পারেন, এবং হাইকোর্ট কোনো আদেশ দিলে সেটা সিআইডি কর্তৃপক্ষ মানতে বাধ্য। তবে হাইকোর্ট যতক্ষণ না কোনো অর্ডার দিচ্ছে ততক্ষণ সিআইডির পক্ষে তাকে গ্রেপ্তার করতে কোনো অসুবিধা নয়। সেটা দিল্লিতে গিয়েও গ্রেপ্তার করতে পারেন, এয়ারপোর্টেও গ্রেপ্তার করতে পারেন, আবার এয়ারপোর্ট থেকে এখানে কলকাতায় বাড়িতে ফেরার পরেও গ্রেপ্তার করতে পারেন। কোথায় কিভাবে করা হবে সেটা নির্ভর করবে সিআইডি তারা কিরকম পরিকল্পনা করবেন তার উপর। বলুন। নজরুল সাহেব, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিআইডি এর আগে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আমরা দেখলাম একেবারে মেপে যে পদক্ষেপ নেওয়া সেটা করছে তারা। কারণ গতকাল আমরা দেখলাম অভিষেকে কামাক স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে যে দলীয় কার্যালয় তার বাড়িতেও গেলেন এবং তাদের কাছে যে অনুমতিপত্র রয়েছে। এবার সিআইডির কাছে আর পরবর্তী কি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিটা এটা কি শুধুমাত্র এখন একটা সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াচ্ছে, কারণ তিনি বারবার এড়াচ্ছেন সিআইডিকে? দেখুন, এখানে সিআইডি যে তদন্ত করছে যে এমএলএদের সই জাল করা হয়েছে, তো সে যে সই পাঠানো হয়েছে এমএলএরা নিজেরাই বলছেন যে এই সইটা আমাদের নয়। তাহলে দুটো হতে পারে, যে এমএলএ সই করে বলছেন যে সই করেনি, অথবা এমএলএ সই করেননি কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছেন যে সই করেছে। তো এইটা সিআইডির তদন্তের জন্য যে এমএলএদের সইয়ের যে নমুনা সংগ্রহ করা হয়েছে, এখন তারা যে মিটিংয়ে সই করেছেন কিনা সে খাতাটা পেলে সিআইডির সুবিধা হতো। কিন্তু খাতা না পেলে যে তদন্ত এগোবে না তা নয়, খাতা না পেলেও তদন্ত এগোবে। এবং বারবার ডেকে অভিষেক ব্যানার্জি যখন আসছেন না তখন তাকে সিআইডি গ্রেপ্তার করতেই পারে, এবং গ্রেপ্তার হওয়াটা খুবই স্বাভাবিক। বলুন। কিন্তু নজরুল সাহেব, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনিও হয়তো কোটিবার শুনেছেন, তিনি বারবার বলেছেন যে তিনি এমনকি এই প্রথমবার যখন তার বাড়িতে গেলেন শান্তিনিকেতনে এবং কালীঘাটে যখন তিনি ছিলেন তখন নিজে গিয়ে নোটিশ হাতে নিয়েছেন, বারবার সেখানে দাঁড়িয়ে বলেছেন যে প্রয়োজনে আমাকে গ্রেপ্তার করে দেখাক, আমি অন্তত সহযোগিতা করব, এই কথা তিনি মুখে বলেন। তাহলে তিনি বারবার দিল্লি চলে যাচ্ছেন কেন, পালিয়ে বেড়াচ্ছেন কেন, এবং এই সামান এড়ানোর পিছনে তার উদ্দেশ্যটা কি? তারা কি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন? দেখুন, অভিষেক ব্যানার্জির যে শিষ্য জাহাঙ্গীর খানের তো আপনারা ব্যবহার দেখেছেন, যে প্রথমে নিজেকে পুষ্পা দাবি করে ঝুঁকেগা নাহি এইসব বলেছিলেন, তারপর ভোট থেকেই পালিয়ে গেলেন, এবং তারপর দেশ থেকেই পালিয়ে যাচ্ছিলেন, অন্য দেশের সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখন যদি তার চেহারা আপনি দেখেন যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন বুঝতে পারবেন। তেমনি অভিষেক ব্যানার্জি তো বিরাট বীরপুঙ্গব ছিলেন যখন তার পিসির হাতে পুলিশ ছিল তখন। সেই জন্য তিনি তো বলেও ছিলেন যে মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটের সরকার হলে বাড়িতে ঢুকে মার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন যে 4 তারিখ 12টার পর বাপের বেটা হলে বুকের পাটা থাকলে এখানে উপস্থিত থাকবেন। তিনি ফলতাতে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন, এবং আরামবাগের পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে ভোটের যখন ফল বেরোবে তখন ডিজে বাজবে, জোরে জোরেই বাজবে, ঝালাপালা হবে, মমতা ব্যানার্জি দেওয়া হলে স্টিয়ারিং আমার হাতেই থাকবে। অর্থাৎ তিনি তার পিসি এবং মাসি পুলিশ মন্ত্রী ছিলেন বলে তখন মর্দানি কেদানি দেখাতেন। কিন্তু এখন তিনি এটা ভুলে গিয়েছেন যে তার মাসি পিসি কেউ আর পুলিশ মন্ত্রী নেই। এখন পুলিশের লোকেরা যেরকম ব্যবহার করা উচিত সেরকমই ব্যবহার করবে। অতএব তাকে পেলে গ্রেপ্তারও করতে পারে, তখন তিনি বুঝে যাবেন যে পুলিশ কি করতে পারে এবং তিনি কি করতে পারেন।
বলুন। নজরুল সাহেব সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আবারও আসছি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেকের গ্রেপ্তারি কি শুধু সময়ের অপেক্ষা? বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, যে প্রশ্নটা রাখছি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনি তো 3বার ডেডলাইন পার করে গিয়েছেন হাজিরা দেওয়ার, আবার তিনি বলছেন কলকাতায় নেই, এখন হাজিরা দিতে পারবো না, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আগাম শুনানির জন্য আবেদন করছেন, যদিও সেটা এখনো সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উড়ান সূচি নিয়েও সিআইডি কথা বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। মানে এই এতগুলো দিক জাজ করে কি মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজের বিপদ নিজে ডেকে আনছেন? শুধুমাত্র কি গ্রেপ্তার হওয়ার সময়ের অপেক্ষা? আসলে অভিষেক ব্যানার্জি হচ্ছে যত করাপশনের মাথা। মমতা ব্যানার্জির যে করাপশনের প্রতি দুর্বলতা সেটা অভিষেক কেন্দ্রিক, এবং আজকে সারা বাংলায় যে বিভিন্ন জায়গায় এত যা কিছু ধরা পড়ছে সেগুলো আজমানের একটা বড় অংশ অভিষেক ব্যানার্জি। রাজ্যের সমস্ত দুর্নীতির অর্থ এটা অভিষেকের কাছেই পৌঁছায়। তার জন্য আজকে তার কত কোটি টাকার প্রপার্টি হয়েছে। আজকে যদি ছোট ছোট লোকগুলো ধরা পড়ে তারা জেলে যেতে পারে, অভিষেক কেন বাইরে? এটাই বাংলার মানুষের কাছে প্রশ্ন। শুধু বাংলা না, সারা ভারতবর্ষের মানুষই জানতে চায় যে সে একটা কি করে বাইরে আছে। তাকে তো আগেই ধরা উচিত ছিল, দেরি হয়ে গেছে। কারণ সমস্ত দুর্নীতির কেন্দ্রবিন্দু অভিষেককে করেই হয়েছে বাংলায় দুর্নীতি। এবং তার কথাবার্তা, তার যে লাইফ টাইমই ঢং, তার অধ্যত্ত প্রতিটা ভাষা, শারীরিক ভাষায় বোঝা গেছে তিনি আইনি রূপ থেকে। তাই আইন যে সকলের জন্যই, এটাও প্রমাণের জন্য তাকে জেলে যাওয়া উচিত। সমস্ত দুর্নীতির যেহেতু উৎসস্থল ওইখানটা, সেই জন্য বাংলার মানুষ অপেক্ষায় আছে কবে তাকে ধরা হবে, তিনি কবে জেলে যাবেন। ধন্যবাদ জগন্নাথ বাবু সময় দেওয়ার জন্য। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ছিলেন আমার সঙ্গে। আরও একবার আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেবও রয়েছেন। নজরুল সাহেব, যে বিষয়টা দাঁড়াচ্ছে যে একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত মানে খাস লোকগুলো সেগুলো গ্রেপ্তার হচ্ছেন, যাদের বদৌলতে অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদূর পর্যন্ত তিনি যেতে পেরেছেন। এবং শুধু তাই নয়, সেই শেখ জাহাঙ্গীর থেকে শুরু করে শেখ শাহজাহানরা এখন কিন্তু গড়াদি। এবার বিষয়টা হচ্ছে তিনি বলছেন মুখে এক, তিনি করছেন এক, তিনি দিল্লি গিয়ে বসে রয়েছেন। কবে ফিরবেন, মানে আজও ফিরবেন বলে যেটা জানা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে রস্সি জল গই পর বল নেই গেয়া, এইরকমই কি একটা কাহাবত বা একটা প্রবাদ আছে, এরকমই কি মনে হচ্ছে না সিআইডি পরবর্তীতে কি করতে পারে? দেখুন, অভিষেক ব্যানার্জি তো খুব লেখাপড়া জানা, সৌজন্য সম্পন্ন ব্যক্তি নন। তিনি মমতা ব্যানার্জির বোনের এবং ভাইয়ের ছেলে, এইটা তার পরিচয়। তিনি কোনো আন্দোলন করেও নেতা হন। পিসি এবং মাসি শাসক দলে ছিলেন, অতএব তিনি বড় নেতা হয়েছিলেন এবং বয়স্ক লোকদের ওপরও তিনি মাতব্বরি করতেন। এবং পুলিশের লোকেরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতো না, যেহেতু মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী ছিলেন। কিন্তু এখন অবস্থা পাল্টেছে। তিনি স্বাভাবিকভাবে ধরা পড়বেন এটা তো চাইবেন না, তো যতটা ধরা একবার পড়ে গেলে তো মিটে গেল। কিন্তু যদি তিনি সময় পান, কাউকে ধরে যদি এর থেকে উদ্ধার পেতে পারেন বা আদালত থেকে কোনো যদি একটু আদেশ পান, সেই জন্য চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় না যে উনার বিরুদ্ধে অভিযোগটা এত গুরুতর যে কোনো আদালত থেকে তিনি কোনো রক্ষা কবচ পাবেন বা পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন। পুলিশের হাতে তাকে গ্রেপ্তার হতেই হবে, আদালতে তাকে বিচারের সামনা করতেই হবে এবং তারপর তাকে জেলে যেতেও হতে পারে। বলুন। বেশ, একেবারেই। তবে এটা সত্যি কথা যে এখনো পর্যন্ত এই রক্ষা কবচে আজ অন্তত শুনলেন না আদালত, আগামীকাল কি হবে সেদিকে নজর থাকবে। নজরুল সাহেব, আপাতভাবে অনেক ধন্যবাদ জানাই, গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদের সঙ্গে ভাগ করেছেন। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব ছিলেন আমাদের সঙ্গে। তবে অভিষেকের এই বারবার হাজিরা এড়ানো, দিল্লিতে বসে থাকা এবং তিনি এখনও কবে ফিরবেন আদৌ কেউ জানে না সেই সূচি। এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আজকে সিআইডি টিম তারা মৌখিকভাবে কথা বলেছে, যোগাযোগ করেছে। পরবর্তীতে কি হয় নাকি সবটাই এখন সময়ের অপেক্ষা, নজর থাকবে সেদিকে। দ্রুত একটা বিরতিতে